সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, আগের দিন তোমাদের যে টপিকটা ডিসকাশন হচ্ছিল, সেই টপিকটা, সেই চ্যাপ্টারটার নাম কি ছিল? চ্যাপ্টারের নাম হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন। জেনারেল ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টারের মধ্যে আমরা অলরেডি কিছু কিছু টপিক দেখে নিয়েছি। যেমন হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই ব্যাপারটা কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টলারেন্স কি, এবং তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের টেস্টিং এর মেথডস, যেমন হচ্ছে রুটিন টেস্ট, টাইপ টেস্ট, স্পেশাল টেস্ট। এছাড়াও যে টেস্টগুলোকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা যায়, যেমন হচ্ছে ডাইরেক্ট টেস্ট, ইনডাইরেক্ট টেস্ট, রিজেনারেটিভ টেস্ট ইত্যাদি বিভিন্ন রকমের টেস্টিং এর মেথোডোলজি সম্পর্কে আমরা ডিসকাশন করেছি। তারপরে আমরা স্টার্ট করেছি কি না, আমরা স্টার্ট করেছি মেইনটেনেন্স। মেইনটেনেন্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা স্টার্ট হয়েছে। এবার এই মেইনটেনেন্স কি কি রকমের হতে পারে সেইটা নিয়ে আমাদের ডিসকাশন আগের ক্লাসে স্টার্ট হয়েছিল, এবং সেই মেইনটেনেন্সের প্রকারভেদগুলোর আরেকবার আমি বলে নিই। এখানে হচ্ছে প্রথমত রুটিন মেইনটেনেন্স, যেগুলো রেগুলার করতে হয়, প্রধানত যেগুলো ডেলি ডে টু ডে বেসিসে করতে হয়, এগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্স। কিছু হয় প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স হচ্ছে যাতে কোনো মেজর ব্রেকডাউন না হয় বা কোনো হঠাৎ করে কোনো বড় একটা ফেলিওর না হয়ে যায়, তার জন্য আগে থেকে অ্যাজ এ প্রিকশনারি মেজার্স কিছু কিছু মেইনটেনেন্স করতে থাকা হয়, যেটাকে বলা হয় প্রিভেন্টিভ মেইনটেনেন্স। মেজর ব্রেকডাউনকে প্রিভেন্ট করবার জন্য এটা করা হয়। এবার এটা হচ্ছে প্ল্যান অনুযায়ী করা হয়, আগে থেকে প্ল্যানিং করতে হয়, আগে থেকে শিডিউল করে, তারপর সমস্ত কনসার্ন পার্সোনালকে বা সমস্ত কনসার্ন স্টেক হোল্ডার্সদেরকে ইনফর্ম করবার পরে তারপরে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করতে হয়। আরেকটা বলা হয়েছিল ব্রেকডাউন মেইনটেনেন্স। এটা হচ্ছে কোনো ইকুইপমেন্টের যদি ফেলিওর হয়ে যায়, যার ফলে কোনো সেই ইকুইপমেন্টকে আর চালানো সম্ভব হয় না, যেমন কোনো ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে যদি শর্ট সার্কিট কোনো ফল্ট হয়ে যায়, শর্ট সার্কিট ফল্ট হতে পারে আইদার কোনো পার্টিকুলার কোনো দুটো ফেজের মধ্যে হতে পারে, অথবা একটা ফেজ টু আর্থের মধ্যে হতে পারে। এরকম বিভিন্ন শর্ট সার্কিট ফল্ট যদি হয়, যার বা কোনো মোটরের ক্ষেত্রে যদি বিয়ারিং ফেলিওর হয়ে যায়, এই ধরনের ফেলিওরগুলোকে আমরা বলতে পারি ব্রেকডাউন। এগুলো হচ্ছে ব্রেকডাউন, মানে এই পরিস্থিতিতে ওই মেশিনকে বা ইকুইপমেন্টকে আর রান করানো যাবে না, এখন ওটাকে সারাতে হবে এবং সারিয়ে তারপরেই তবে রান করা যাবে। তো এটার জন্য কোনো প্ল্যানিং করা যায় না, মানে এটার জন্য কোনো টাইমও নেওয়া যাবে না, এটাকে ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। যেই মাত্র ব্রেকডাউন হয়ে যাবে ইমিডিয়েটলি সেটাকে সারিয়ে তোলার ব্যবস্থা নিতে হবে। এই ছিল বিভিন্ন রকমের ব্রেকডাউন, যেগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এটা এক ধরনের মেইনটেনেন্স। এই প্রোডাক্টিভ মেইনটেনেন্স কথাটার মানেটা কি? প্রোডাক্টিভ মেইনটেনেন্স মিনস the machine shall work at all times when there is need of production. Generally, the machine can be put for repairs when the need of production does not allow us to do so. অ্যাকচুয়ালি ডাজ নট হবে না, এটা এটা অ্যাকচুয়ালি ডাজ অ্যালাউ। মানে যখন প্রোডাকশন আমাদেরকে অ্যালাউ করবে মেইনটেনেন্স করবার জন্য, তখনই আমরা প্রোডাকশন এই ধরনের প্রোডাক্টিভ মেইনটেনেন্সগুলো করতে পারবো। মানে যখন প্রোডাকশনের দরকার নেই, কোনো পরিস্থিতিতে যদি দেখা যায় যে কোনো প্ল্যান্টে প্রোডাকশন না করলেও চলছে, সেই অবস্থাতেই ওই প্রোডাক্টিভ মেইনটেনেন্সগুলো করা যায়। ইন জেনারেল যদি আমরা মেইনটেনেন্সের কথা বলি, মেইনটেনেন্স মানে ইকুইপমেন্ট বন্ধ করে কাজ করতে হবে। এবার ইকুইপমেন্ট বন্ধ করে যদি আমি কোনো কাজ করতে চাই, সাপোজ কোনো মোটর আমরা মেইনটেনেন্স করবো, মানে মোটরটাকে বন্ধ করে আমাকে তার মেরামতি করতে হয়, কিন্তু মোটর বন্ধ করলে তো প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা প্রোডাক্টিভ মেইনটেনেন্স বলে না। প্রোডাক্টিভ মেইনটেনেন্স বলছে যে মেইনটেনেন্স তখনই করতে হবে যখন সেই প্রোডাকশনের জন্য ওই ইকুইপমেন্টটাকে চালানোর দরকার নেই, বা প্রোডাকশন অতটাও করার দরকার নেই যে সমস্ত মোটরকে সেই সময় চালাতে হবে। এমন যদি পরিস্থিতি হয়
যে সেই ইকুইপমেন্টটা না চালালেও হয়তো প্রোডাকশনের কোনো সেরকম ক্ষতি হচ্ছে না, অর্থাৎ প্রোডাকশন শিডিউল আমাদেরকে অ্যালাউ করছে যে ওটাকে সেই সময়ে রিপেয়ারিং করা যেতে পারে বা কোনো মেনটেনেন্স করা যেতে পারে, তখন আমরা সেই মেনটেনেন্স করতে পারি। যেমন কি এক্সাম্পল ধরো, এক্সাম্পল এখানে কি বলেছে না, এক্সাম্পল বলছে দেখো না, ফর এক্সাম্পল দ্য উলেন অ্যান্ড দ্য হোসিয়ারি মিলস ইন হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব ক্যান নট বি টেকেন আপ ফর রিপেয়ার্স বিফোর দ্য উইন্টার সিজন because during this season the owner require maximum production which can be sold during winter season। মানে পাঞ্জাব এবং হরিয়ানা এই সমস্ত জায়গাতে কিছু উলের জিনিসপত্র কাপড় তৈরির জন্য কিছু মিলস আছে। এবার সেই মিলগুলোতে জেনারেলি যে প্রোডাকশন হয় উলের জিনিসপত্র, মানে বুঝতেই পারছো সেগুলো উইন্টার সিজনেই মেনলি ইউজ করা হবে, মানে শীতকালেই বেশি ইউজ হবে, তার মানে শীতকালে সেখানে প্রোডাকশনটা বেশি হবে। তাহলে ওই প্ল্যান্টগুলোতে যে সমস্ত মেশিনারিজগুলো আছে সেগুলোকে নিশ্চয়ই উইন্টারের আগে মেনটেনেন্স করে ফেলতে হবে, শীতকালের আগে মেনটেনেন্স করে ফেলতে হবে। যদি শীতকালেই গিয়ে মেনটেনেন্স করতে লাগে তাহলে কি হবে, শীতকালে গিয়ে যদি কেউ মেনটেনেন্স করতে লাগে স্বাভাবিকভাবেই সেই সময় প্রোডাকশনটা মার খাবে বা প্রোডাকশনটা হবে না, যার ফলে লস হবে। তো প্রোডাক্টিভ মেনটেনেন্স মানে হচ্ছে প্ল্যান অনুযায়ী এমনভাবে মেনটেনেন্সটা করা যাতে যে সময়ে প্রোডাকশনের রিকোয়ারমেন্টটা বেশি থাকে সেই সময়ে যেন কোনো ইকুইপমেন্টের মানে মেনটেনেন্স না হয়। প্রোডাকশন রিকোয়ারমেন্ট যখন কম আছে সেই সময় করা যেতে পারে, প্রোডাকশনের রিকোয়ারমেন্ট কম থাকলে সেই সময় মেনটেনেন্স করা যেতে পারে। আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো, যেমন হচ্ছে সিমিলার এক্সাম্পল ক্যান বি কোটেড দ্যাট ডিউরিং রেনি সিজন there is an ample of water in the rivers and the dams. Hence, it is the necessity of the hydropower plants must work in their maximum capacity during this season, and they can be carried out for preventive maintenance during the low river water seasons. এর মানে কি, এর মানে হচ্ছে যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট গুলো, যেগুলো হাইডেল পাওয়ার প্ল্যান্ট, হাইডেল পাওয়ার প্ল্যান্ট গুলো কিসের উপরে কাজ করে, জলের গতিকে কাজে লাগিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে। এবার জলের পরিমাণটা বেশি কখন থাকে, রিজার্ভার গুলো ফুলফিল কখন থাকে, রিজার্ভার গুলো ভর্তি থাকে আমাদের উইন্টার রিজার্ভার গুলো আমাদের যে রেনি সিজন সেই সময় ভর্তি থাকে। নদী নালা বা রিজার্ভার সমস্ত কিছু বৃষ্টির জলে পরিপূর্ণ কখন থাকে, বর্ষাকালে থাকে। তাহলে বর্ষাকালে যে হাইডেল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেই হাইডেল পাওয়ার প্ল্যান্ট গুলো বর্ষাকালে পিক পাওয়ার জেনারেশন করতে পারবে, কিন্তু অন্যান্য সিজন যেমন হচ্ছে ধরো উইন্টার সিজন বা গ্রীষ্মকাল সেই সময় তো এগুলো ভর্তি থাকছে না, মানে এদের যে ড্যামস গুলো সেগুলো খালি থাকছে, জলের পরিমাণটা কম থাকছে, ওয়াটার লেভেল নিচু হয়ে যাচ্ছে, তাহলে সেই সময় এরা ফুল ফ্লেজেড ওয়েতে প্রোডাকশন করতে পারে না। তাহলে হাইডেল প্ল্যান্টের যদি যে পোটেনশিয়াল সেটাকে যদি আমরা ফুললি ইউটিলাইজ করতে চাই তাহলে এর মধ্যে যে ইকুইপমেন্টস গুলো আছে সেই ইকুইপমেন্টস হতে পারে অল্টারনেটার, হতে পারে বিভিন্ন সার্কিট ব্রেকার বা আরো বিভিন্ন প্যানেল, গভর্নরস ইত্যাদি যা যা ইকুইপমেন্টস আছে সমস্ত কিছুর মেইনটেনেন্সটা কখন করে ফেলতে হবে, যে সময়ে মেইনটেনেন্স করলে প্রোডাকশনের সেরকম ক্ষতি হবে না। যেমন হয়তো শীতকালে মেইনটেনেন্স করা হলো, সেটা হচ্ছে প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এখন যদি কেউ বলে যে হাইডেল পাওয়ার প্ল্যান্টের মেইনটেনেন্সটা বর্ষাকালে করবে, সেটা কিন্তু একটা প্রোডাক্টিভ মেইনটেনেন্স হলো না, কারণ বর্ষাকালে করতে গেলে তো সেই প্ল্যান্টের ইকুইপমেন্টস গুলোকে বন্ধ রাখতে হবে, সেটা একটা প্রোডাক্টিভ মেইনটেনেন্সের মধ্যে পড়বে না। আবার হচ্ছে কি আরো কিছু এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেখানে যদি কেউ কাজ করে তারা কি দেখতে পাবে না, থার্মাল পাওয়ার প্ল্যান্টস ক্যান বি ইউজড ফর দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটিস ডিউরিং সামার সিজন when there is shortage of water in the rivers, and they can be carried out for maintenance during rainy seasons. Such type of maintenance is known as total productive maintenance. যেমন হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ইন জেনারেল যেটা আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট আছে, পাওয়ার রিকোয়ারমেন্টটাকে তো মিট করতে হবে, গ্রিডের পাওয়ার রিকোয়ারমেন্টটাকে টোটালি ফুলফিল করতে হবে। সেগুলো কারা কারা করছে, মেনলি হচ্ছে হাইডেল পাওয়ার প্ল্যান্ট আর থাকছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বাকিগুলো খুব একটা পপুলার এখনো নয়। তাহলে থার্মাল আর হাইডেল মিলে আমাদের টোটাল পাওয়ার রিকোয়ারমেন্টটাকে মিট করে। এবার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যেও কিছু মেশিনারিজ আছে,
কিছু ইকুইপমেন্টস আছে সেগুলোকেও মেনটেনেন্স করার দরকার হতে পারে। আর হাইডেল পাওয়ার প্ল্যান্টেও কিছু ইকুইপমেন্ট আছে সেগুলোকেও মেনটেনেন্স করতে হবে। এখন হাইডেল পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে বর্ষাকালে ফুল পাওয়ার প্রডিউস করতে পারে, কারণ বর্ষাকালে এটা জলের পরিমাণ বেশি থাকছে বলে হাইডেল বেশি পাওয়ার দিতে পারে। কখন না, রেনি সিজনে। কিন্তু যখন আমাদের সামার সিজনে কিন্তু এর প্রোডাকশনটা কমে থাকবে, কারণ সে সময় জল কম আছে। অন্যদিকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা, সামার সিজনে যখন হাইডেল পাওয়ার প্ল্যান্টের জেনারেশনটা কম হচ্ছিল তখন তো একে কাজটা করতে হবে, থার্মাল পাওয়ার প্ল্যান্টকে তো পাওয়ারের রিকোয়ারমেন্টটাকে মেটাতে হবে। তাহলে সামার সিজনে একে পিক পাওয়ারে চলতে হবে, মানে একে ফুল পাওয়ারে চলতে হবে। কিন্তু রেনি সিজনে যখন হাইডেল পাওয়ার প্ল্যান্ট কিছুটা ব্যাকআপ দিতে পারছে সেই সময় তাহলে আমরা চাইলে রেনি সিজনে থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রোডাকশন চাইলে একটু কমাতেও পারি। তার মানে রেনি সিজনে বা শীত এই বর্ষাকালে চাইলে এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলোর মেনটেনেন্স করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে একটা টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, মানে এটা প্রোডাক্টিভ মেনটেনেন্সের মধ্যে পড়ছে। এমনভাবে একটা প্রপার শিডিউল করে মেনটেনেন্সটা করা হচ্ছে যাতে পাওয়ার ইন্টারাপশনটা হচ্ছে না, মানে কোনো প্রোডাকশনের কোনো ক্ষতি হচ্ছে না। এইগুলোকে আমরা বলতে পারি প্রোডাক্টিভ মেনটেনেন্স। আরো এক্সাম্পল তোমরা ভাবতে পারো, যেরকম হচ্ছে বিভিন্ন যে পাওয়ার স্টেশনসগুলো আছে যেখান থেকে পাওয়ার ট্রান্সমিট বা ডিস্ট্রিবিউট করা হয়, তোমরা ওখানে দেখতে পাবে যে মেনলি ধরো শীতকাল, সেই সময় কিন্তু পাওয়ারের রিকোয়ারমেন্টটা কম্পারেটিভলি কম থাকে। গ্রীষ্মকালে যতটা লোডের ডিমান্ড থাকে শীতকালে কিন্তু লোডের ডিমান্ডটা কম্পারেটিভলি কম থাকে। এখন মনে করো একটা সাবস্টেশন আছে, আমার 3টে ট্রান্সফরমার আছে। ঠিক আছে, ধরো একটা সাবস্টেশন আছে, সাবস্টেশনে ধরো আমাদের 3টে 30 MVA ট্রান্সফরমার, সরি 10 MVA 3টে ট্রান্সফরমার আছে, 10 MVA ইন্টু 3 নাম্বারস, 3টে এরকম ট্রান্সফরমার আছে। এখন দেখা যাচ্ছে হয়তো একটা সেই সাবস্টেশন থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে সেই সাবস্টেশনের পিক লোডটা হচ্ছে হয়তো গ্রীষ্মকালে হয়তো পিক লোডটা পৌঁছে যাচ্ছে প্রায় 25 MVA তে। ঠিক আছে, মানে 25 MVA হয়তো পিক ডিমান্ড গ্রীষ্মকালে, ইন দ্য সামার সিজন। অন্যদিকে ইন দ্য উইন্টার সিজনে হয়তো এই সাবস্টেশনের পিক ডিমান্ড পৌঁছে যাচ্ছে সে 15 MVA, অনেক কমে যাচ্ছে ইন উইন্টার। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি চাই তাহলে উইন্টার সিজনে কিন্তু আমার এই সাবস্টেশনে যদি 3টে ট্রান্সফরমার থাকে 10 MVA করে, গ্রীষ্মকালে কিন্তু একটাকেও বন্ধ করলে চলবে না, 3টেকেই ফুল পাওয়ারে রান করাতে হবে, সবসময় রান করাতে হবে। কিন্তু শীতকালে চাইলে আমরা 2টো ট্রান্সফরমার দিয়েই এই 15 MVA লোডকে মিটিয়ে ফেলতে পারি। তার মানে এটা কি বোঝায়, তার মানে আমরা চাইলে যে একটা করে ট্রান্সফরমারকে আমরা শাটডাউন কন্ডিশনে রাখতে পারি। এখানে 3টে যদি ট্রান্সফরমার থাকে তাহলে একটা ট্রান্সফরমারকে আমরা সেই সময় বন্ধ রাখলাম, সেই ট্রান্সফরমার খুলে তার যাবতীয় যা মেনটেনেন্স অ্যাক্টিভিটি তার করার দরকার আছে সেগুলো করে ফেললাম। শুধু ট্রান্সফরমারই বা কেন, ট্রান্সফরমারের সঙ্গে সঙ্গে এই ট্রান্সফরমারের রিলেটেড যে সার্কিট ব্রেকার আছে সেই সার্কিট ব্রেকারের মেনটেনেন্স করলাম, ট্রান্সফরমারের সঙ্গে রিলেটেড যে সিটি আছে সিটির মেনটেনেন্স করতে পারি, এর সঙ্গে রিলেটেড যে আইসোলেটার আছে আইসোলেটারের মেনটেনেন্স করতে পারি, ট্রান্সফরমার থেকে পাওয়ার প্যানেলে গিয়ে যেখানে ঢোকে সেই কেবিলটার মেনটেনেন্স আমরা করতে পারি। অর্থাৎ যাবতীয় যা ইকুইপমেন্ট এই ট্রান্সফরমারের সঙ্গে অ্যাক্সেসরিজ যেগুলো আছে তার মেনটেনেন্স আমরা চাইলে কিন্তু করতে পারি। কখন করতে পারি সেটা কিন্তু আমরা করতে পারবো উইন্টার সিজনে যদি করি তাহলে আমরা দেখতে পাবো সেই কাজ বা অ্যাক্টিভিটিগুলো করবার জন্য আমাদের সেরকম কোনো প্রোডাকশনের লস হলো না। প্রোডাকশন বলতে এক্ষেত্রে আমরা বলতে পারি যেটা পাওয়ার ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেই পাওয়ার ডিস্ট্রিবিউশনে কোনো রকম আউটেজ হলো না, পাওয়ারটা টোটালি কন্টিনিউ থাকলো, লোকজনের অসুবিধা হলো না, কিন্তু সেই সঙ্গে মেনটেনেন্সের কাজটাও হয়ে গেল। এই ধরনের মেনটেনেন্স অ্যাক্টিভিটিগুলোকে শিডিউল করতে হবে, প্রপার প্ল্যানিং করে শিডিউল করতে হবে, অর্থাৎ তখনই এটাকে আমরা একটা প্রোডাক্টিভ মেনটেনেন্স বলতে পারবো। এবার কি হয়, সামটাইমস দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট মে বি such that the owner may not find time to put the machine for preventive maintenance and the machine may be required to put up for breakdown maintenance. কখনো কখনো এমনও হয় যে
প্ল্যান্ট বা মেশিনারিটার যে ওনার আছে, ফ্যাক্টরির যে মালিক আছে, সে হয়তো মনে করে যে প্রিভেন্টিভ মেনটেন্যান্স করতে যদি যাই, সেটা করতে গেলে আমার প্রোডাকশন বন্ধ রাখতেই হবে। প্রোডাকশন যদি বন্ধ রাখা হয় সেক্ষেত্রে লস হবে, প্রোডাকশনের একটা লস হবে। কিন্তু সেই জায়গায় যদি প্রিভেন্টিভ মেনটেন্যান্স করা হয় প্রোডাকশনকে বন্ধ রেখে, তাহলে হয়তো বড় ব্রেকডাউনটাকে এড়ানো সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে সেই ব্রেকডাউনের খরচ বাঁচাতে গিয়ে, প্রিভেন্টিভ মেনটেন্যান্স করতে গিয়ে প্রোডাকশনের যতটা লস হচ্ছে, তার থেকে যদি ব্রেকডাউন হয়েও যেত, দিয়ে সেটাকে রিপেয়ার করা হতো, তাহলেও সেরকম কিছু ক্ষতি হতো না। তো সেই ক্ষেত্রে সে মনে করতে পারে যে ব্রেকডাউন হলে হোক, ব্রেকডাউন মেনটেন্যান্স তখন করে নেওয়া যাবে। কিন্তু অকারণে প্রোডাকশনটাকে বন্ধ রেখে কোনো লাভ নেই, এটাও অনেক সময় সে মনে করতে পারে, সেটা ফ্যাক্টরির যারা ওনার সেটা মনে করতে পারে। তো সেক্ষেত্রে সে ব্রেকডাউন মেনটেন্যান্সটাকে প্রেফার করছে, সেক্ষেত্রে এটাই প্রোডাক্টিভ মেনটেন্যান্স। কখনো হচ্ছে কি না, আন্ডার such circumstances also the profit from the production may be more than the cost of breakdown maintenance, and that is why the owner prefers such maintenance without carrying out periodical preventive maintenance. Hence such maintenance also come under total productive maintenance। মানে এটাই বলা হচ্ছে যে কখনো কখনো এরকম হতে পারে যে ওই প্রোডাকশন যেটা লস হবে, প্রোডাকশন বন্ধ রাখলে তো সেই সময় প্রোডাকশন করা সম্ভব হবে না, সেই ফ্যাক্টরি থেকে কোনো কিছু প্রডিউস হবে না, তাহলে সেই সময় একটা ইকোনমিক্যাল লস হবে। কিন্তু সেই যা লসটা হচ্ছে, প্রোডাকশন বন্ধ রাখলে যে লসটা হচ্ছে, সেই লসটা অনেক বেশি হচ্ছে। তার তুলনায় না, যদি প্রোডাকশনটাকে আমরা চালু রাখি, চালু রেখে হয়তো হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল, সেটাকে সারাতে গিয়ে কিছুটা সময় নষ্ট হলো, সেক্ষেত্রে লস হওয়ার যা চান্স, তার থেকে প্রোডাকশনটাকে শিডিউল করে যদি বন্ধ রাখা হয়, সেক্ষেত্রে অনেক বেশি লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রোডাক্টিভ মেনটেন্যান্স এটাই হবে যে ওই রকম প্রিভেন্টিভ মেনটেন্যান্স না করে যদি ব্রেকডাউন হয়ে যায়, সেই ব্রেকডাউনেরই মেনটেন্যান্স করা হোক, সেক্ষেত্রে ওটাই হলো প্রোডাক্টিভ মেনটেন্যান্স। ফর এক্সাম্পল বলা যেতে পারে, হয়তো কোনো একটা পার্টিকুলার টাইমে মেডিসিনের রিকোয়ারমেন্ট খুব বেশি, ঠিক আছে, মেডিসিনের রিকোয়ারমেন্ট হয়তো কোনো সময় খুব বেশি। এই ধরো এখন যে সমস্ত ফার্মাসি যে প্ল্যান্টগুলো আছে, সেগুলো তো ফুল ফ্লেজেডে রান করছে, এত রিকোয়ারমেন্ট অফ মেডিসিন। এখন যদি মনে করে যে মেনটেনেন্স করব, প্রোডাক্ট মানে কিছু কারণে যদি সে দেখে যে এখন অনেকদিন হয়ে গেছে, এবার প্রিভেন্টিভ কিছু মেনটেনেন্স করে নেওয়া যাক, প্রোডাকশন বন্ধ রাখি, মেনটেনেন্স করবো, এটা কি আদৌ জাস্টিফাইড হবে? তার থেকে এটাই এখন জাস্টিফাইড যে ব্রেকডাউন হলে তখন সেটা সারাতে হবে, কিন্তু আগে থেকে প্রিভেন্টিভ মেনটেনেন্স হিসাবে প্রোডাকশনটাকে বন্ধ রাখাটা এই মুহূর্তে জাস্টিফাইড হবে না। তাহলে এক্ষেত্রে প্রোডাক্টিভ মেনটেনেন্স এটাই যে প্রোডাকশনটা চলতে দেওয়া হোক, ব্রেকডাউন যদি হয় সেক্ষেত্রে ব্রেকডাউন মেনটেনেন্স করে নেওয়া যায়। তো এটাই হলো একটা প্রোডাক্টিভ মেনটেনেন্স অথবা টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্সের একটা কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে কারোর কোনো ডাউট আছে? প্রোডাক্টিভ মেনটেনেন্সের কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো প্রোডাক্টিভ মেনটেনেন্স ব্যাপারটা কি? না স্যার। কি বুঝতে পারলে না বলো, অসুবিধাটা কি? স্যার প্রথম থেকে জয়েন করিনি তো, মাঝখান থেকে ওই জন্য বুঝতে পারলাম আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তুমি দেখে নিও, একবার ভিডিওতে দেখে নেবে। আচ্ছা সুমিত, হ্যাঁ স্যার বলুন। প্রোডাক্টিভ মেনটেনেন্স ব্যাপারটা কি বলতো? স্যার প্রোডাক্টিভ মেনটেন্যান্স বলতে স্যার মানে কোনো পাওয়ার প্ল্যান্টে যখন মানে কোনো ড্যামেজ হয় তখন ওটাকে ড্যামেজের ব্যাপারটা এখানে আসছে নাকি? প্রোডাক্টিভ মেনটেনেন্স এটাও একটা, ইট ইজ এ কাইন্ড অফ প্রিভেন্টিভ মেনটেনেন্সও বলতে পারো ইন কেস অফ পাওয়ার প্ল্যান্টস। সৌরভ কুন্ডু বলতে পারবে প্রোডাক্টিভ মেনটেনেন্স ব্যাপারটা তাহলে কি হলো? সৌরভ কুন্ডু, হ্যাঁ স্যার। প্রোডাক্টিভ মেনটেনেন্স ব্যাপারটা কি বলো? স্যার মানে কোনো মেশিন যখন সেটার খুব লোড মানে দরকার হয় না, বা যেমন হাইডেল পাওয়ার প্ল্যান্টে বললেন বর্ষাকালে যেমন সেটা পিক লোড থাকে, কিন্তু শীতকালে বা গ্রীষ্মকালে সেটা অতটা লোড দরকার হয় না, তখন সেই মেশিনগুলো সেই সময় সারানো। তারপর ওই কোল পাওয়ার প্ল্যান্টে যখন রেনি সিজনে সেই সময় যখন হাইডেল পাওয়ারগুলো পিক লোড দেয়, তখন সেই সময় কোল
পাওয়ার প্ল্যান্টের মেশিনারিগুলো সারানো, Exactly. এগুলোকে বলা হয়। এক্স্যাক্টলি, এটাই বলা হচ্ছে। মানে এটাকে বুঝতে হবে, যখন তোমরা কোনো জায়গায় কাজ করবে, তোমরা কোথায় কাজ করবে সেটা তো পরে ডিসাইডেড হবে। যখন যেখানেই কাজ করো, সমস্ত জায়গাতেই প্রোডাকশন কিন্তু সবসময় সেম ক্যাপাসিটিতে চলে না। জেনারেলি প্রোডাকশনের কম বেশি কখনো না কখনো থাকে। তো সেইটাকে বুঝে যে সময়ে প্রোডাকশন রিকোয়ারমেন্টটা তুলনামূলকভাবে কম, সেই সময়ে মেনটেন্যান্সের শিডিউলটা বানিয়ে ফেলতে হবে। এটা তোমাদের কাইন্ড অফ রেসপন্সিবিলিটিও হবে। যখন তোমরা অ্যাজ এ সুপারভাইজার কোথাও জব করবে, তোমরা কিন্তু এটা আইডেন্টিফাই করাটা তোমাদেরই দায়িত্বের মধ্যে পড়বে, যে কোন সময় মেনটেন্যান্স করলে প্রোডাকশনের খুব একটা লস হবে না এবং টোটাল ব্যাপারটা একটা প্রোডাক্টিভ ওয়েতে হবে। ঠিক আছে, এটাকেই আমরা টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স বলি। তো এটা হয়ে গেল প্রোডাক্টিভ মেনটেন্যান্স। এবারে আসছে প্রেডিক্টিভ মেনটেন্যান্স। প্রেডিক্ট মানে হচ্ছে আগে থেকে কিছুটা প্রেডিক্ট করা। ঠিক আছে, আগে থেকে প্রেডিক্ট করে নিয়ে যে এইখানে ব্রেকডাউন হতে পারে, এইখানে ফেলিওর হতে পারে, এই ব্যাপারগুলোকে আগে থেকে প্রেডিক্ট করা এবং সেই প্রেডিকশনের ভিত্তিতে মেনটেনেন্স করা। নামটা শুনেই বোঝা যাচ্ছে প্রেডিক্টিভ মেনটেনেন্স। এই ধরনের যে প্রেডিক্টিভ মেনটেনেন্স, এগুলোর আরেকটা হচ্ছে নাম, এদেরকে আমরা কন্ডিশন বেসড মেনটেনেন্সও বলতে পারি। মানে পরিস্থিতিটা কি, কন্ডিশনটা কি রকম, তার কন্ডিশন বা পরিস্থিতি ভিত্তিতে এই মেনটেনেন্সের ডিসিশনস গুলো নেওয়া হচ্ছে, এটাই হচ্ছে প্রেডিক্টিভ মেনটেনেন্স। The maintenance performed based on known and expected behavior, condition and the history of the machine is called as condition based or predictive maintenance. এটা হচ্ছে এমন এক ধরনের মেইনটেনেন্স যেটা সেই মেশিনের এক্সপেক্টেড যে বিহেভিয়ার তার উপরে ভিত্তি করে। মানে মেশিনটা তো চলছে, মানে মেশিনটা তো প্রথম যে চলছে ওই প্ল্যান্টেই, এরকম তো নয়। মেশিনটা যদি প্ল্যান্টটা নতুন হয়, এমন তো নয় যে মেশিনটা প্রথমবার চলছে, নতুন কোনো মেশিন আবিষ্কার তো করা হয়নি। মেশিনটা হয়তো অন্য কোনো জায়গায় চলেছে, সেই প্ল্যান্টে নতুন বসেছে, হতে পারে। বা এমনও হতে পারে সেই প্ল্যান্টে অনেকদিন ধরেই মেশিনটা চলছে, তোমরা হয়তো অ্যাজ এ সুপারভাইজার সেখানে নতুন জয়েন করেছো, এমনও হতে পারে। তোমাদের কাছে মেশিনটা নতুন, কিন্তু মেশিনটা তো অনেকদিন থেকে চলছে, তার একটা রেকর্ড আছে। সেই মেশিনটা কিরকম পারফরমেন্স করে, বা মেশিনটার কোনো ফেলিওর হয় নাকি, বা ফেলিওর হলেও সেই ফেলিওরটা কোন জায়গাতে বিশেষ করে দেখা যায়, এই ব্যাপারগুলো কিন্তু তার একটা রেকর্ড থেকে জানা পসিবল। সেটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে সকলেই জেনে যায় যে মেশিনটার ব্রেকডাউন বা তার যদি ফেলিওর হয় সেটা জেনারেলি কোন জায়গাতে হয়। এক্সপিরিয়েন্স থেকে এগুলো চলে আসে, বা তার এক্সপেক্টেড বিহেভিয়ার থেকে এগুলো বোঝা যায়, বা তার হিস্ট্রি থেকেও এটা বোঝা যায়। তো তার ভিত্তিতে কিছু মেনটেনেন্সের কাজ করতে হবে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই কিছু মেনটেনেন্সের কাজ করে নিতে হবে। কিরকম ভাবে করতে হবে না, দিস মেইনটেনেন্স ইজ পারফর্মড আফটার one or more indicators show that the equipment is going to fail or performance of the equipment is deteriorating. না, মেইনটেনেন্সটা কখন করবে? প্রেডিক্টিভ মেইনটেনেন্সটা তখনই করবে যে ব্যাপারগুলো, তার যে ইন্ডিকেটার্স গুলো আছে, এক বা একের বেশি সংখ্যক কোনো ইন্ডিকেটার যদি বলে যে মেশিনটার এবার ফেল হতে পারে, তার ব্রেকডাউন হতে পারে, এবার এর মেইনটেনেন্স করে নেওয়া জরুরি। অথবা দেখা যায় যে তার পারফরমেন্সটা ক্রমাগত ডিটোরিয়েট করছে, তখনও কিন্তু তার মেইনটেনেন্সটা করে নিতে হবে। এই কন্ডিশন বেসড মেইনটেনেন্স ওয়াজ ইন্ট্রোডিউসড টু ট্রাই টু মেইনটেইন দ্য কারেক্ট ইকুইপমেন্ট অ্যাট দ্য রাইট টাইম। এই কন্ডিশন বেসড মেইনটেনেন্সটা কেন করা হয়েছে, এই মনিটরিংটা কেন করা হয়েছে, কন্ডিশন মনিটরিং বেসড মেইনটেনেন্স, এটাকে এই কারণেই করা হয়েছে যে যখন ইকুইপমেন্টটার অ্যাকচুয়ালি মেইনটেনেন্স করা জরুরি, সেই এক্স্যাক্ট বা প্রপার টাইমে যেন মেইনটেনেন্সটা হয়, তার জন্য এই কন্ডিশন বেসড মনিটরিংটা খুব জরুরি। বাই অবজার্ভিং দ্য স্টেট অফ দ্য সিস্টেম known as condition monitoring, the maintenance is done. এই মেইনটেনেন্সটা যে রিপোর্টের ভিত্তিতে করা হয়, সেই রিপোর্টটাকে আমরা বলতে পারি কন্ডিশন মনিটরিং রিপোর্ট। তার ভিত্তিতে এর মেইনটেনেন্স করা হবে।
These tests are carried out after superficial inspection and periodic checking of the machine so that probable failures are avoided. এই কন্ডিশন বেসড মনিটরিং এটা কিভাবে করা সম্ভব? এটার জন্য বাইরে থেকে যেগুলো দেখে বোঝা সম্ভব সেগুলোকে তো দেখতেই হবে, অথবা একটা সার্টেন টাইম টু টাইম যেগুলো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়, সার্টেন কোনো টেস্টের মাধ্যমে বোঝা সম্ভব, সেগুলো সার্টেন টাইম টু টাইম টেস্টগুলো করে যেতে হবে, যাতে করে এই এই ধরনের যে কোনো ফেলিওর যদি কোনো ক্ষেত্রে আসে, সেই ফেলিওরগুলো আসার সম্ভাবনাটাকে এলিমিনেট করে দেওয়া যায়, মেজর কোনো ব্রেকডাউন যেন না হয় সেটাকে আগে থেকেই আইডেন্টিফাই করে ফেলা সম্ভব। এটাই হচ্ছে প্রেডিক্টিভ মেইনটেনেন্স। তাহলে প্রেডিক্টিভ মেইনটেনেন্স মানে হচ্ছে ইকুইপমেন্টটার বিহেভিয়ারটা আগে থেকেই জানা থাকবে, বা এক্সপেরিয়েন্সের সাথে সাথে তার বিহেভিয়ার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, এবং তারপরে এই ধরনের মেইনটেনেন্সগুলো করতে হবে। যেরকম এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, এক্সাম্পল হিসাবে ধরে নেওয়া যাক একটা মোটরের কথা। একটা মোটর, একটা ধরো 3 ফেজ ইন্ডাকশন মোটর, কোনো প্ল্যান্টে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর হয়তো চলছে, ঠিক আছে। এবার এই মোটরের ক্ষেত্রে আমরা কিছু রেগুলার বেসিসে কিছু চেকিং তো করবো, অ্যাজ এ রুটিন মেইনটেনেন্স কিছু তো চেক করবো। কি কি চেক করবো? না, মোটরের কারেন্ট কত ড্র করছে, লাইন কারেন্ট কত নিচ্ছে, কত ভোল্টেজ থাকছে, মোটরের মধ্যে কোনো সাউন্ড হচ্ছে নাকি সেটাকে চেক করব, অ্যাবনর্মাল কোনো সাউন্ড হচ্ছে নাকি, কোনো ভাইব্রেশন এক্সেসিভলি হচ্ছে নাকি সেটা চেক করব, মোটরের যে টেম্পারেচারটা কীরকম থাকছে, সেই টেম্পারেচারটা এক্সেসিভলি বেশি হয়ে যাচ্ছে নাকি সেটাকে চেক করা যেতে পারে। মোটরের যেখানে টার্মিনালসগুলো আছে, যেখানে সাপ্লাই টার্মিনালসগুলো কানেক্টেড হয়ে আছে, সেই জায়গাতে কানেকশনটা কোনো লুজ হচ্ছে নাকি, এগুলো ব্যাপারগুলো রেগুলার বেসিসে মনিটরিং করা হয়, ঠিক আছে। এবার মোটর নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছে, বা মোটরের যে কোনো মোটর যদি কাজ কেউ নাও করে থাকে দীর্ঘদিন, মোটরটা ধরো অনেকদিন থেকেই বসে আছে প্ল্যান্টে, তোমরা নতুন জয়েন করেছো, এবার মোটরের বা যে কোনো ইকুইপমেন্টের একটা লগ বুক থাকে, তার ইকুইপমেন্টের একটা হিস্ট্রি থাকে। এটা একটা গুড প্র্যাকটিস যে সমস্ত হিস্ট্রিটাকে রেকর্ড করে রাখা হয়, যে এই মেশিনটা কবে বসেছিল, এই মেশিন বসার পর থেকে কতবার ব্রেকডাউন হয়েছে, এবং ব্রেকডাউন হলে কোন পার্টে ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হয়ে সেটাকে সারাতে কতদিন সময় লেগেছে, ইত্যাদি যাবতীয় রেকর্ড সেই ইকুইপমেন্ট রেজিস্টার থেকে তোমরা জানবে। সুতরাং তোমাদের দায়িত্ব হবে যে কোনো জায়গাতে গিয়ে ফার্স্টে মেজর যে ইকুইপমেন্টসগুলো আছে সেটার ইকুইপমেন্ট রেজিস্টারটাকে খুলে দেখা, এবং সেই ইকুইপমেন্টগুলোর ব্রেকডাউন হিস্ট্রি সম্পর্কে জেনে নাও। এবার সেই হিস্ট্রি থেকে তোমরা বুঝতে পারবে যে ব্রেকডাউন হওয়ার চান্সটা সব থেকে বেশি কোথায়। হয়তো দেখলে যে সব থেকে বেশিবার ব্রেকডাউন হয়েছে মোটরের, ব্রেকডাউন এটাই হয়েছে যে মোটর হয়তো রোটর ঘুরছে না, এটাই এই ধরনের ব্রেকডাউনটা সব থেকে বেশি হয়েছে। এটার কারণটা কি? না, মেকানিক্যাল জ্যাম হয়ে গেছে। মোটরে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, তা সত্ত্বেও মোটরের যে শ্যাফটটা, সেই শ্যাফটে কোনো মেকানিক্যাল জ্যাম হয়ে গেছে, বা বিয়ারিংয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে, যে কারণে মোটরটা ঘুরতে পারছে না। এবার এই ব্যাপারটা হয়তো তুমি সেই ইকুইপমেন্টের হিস্ট্রি পড়ে জানলে, তাহলে তোমার দায়িত্ব কি হবে? তোমার দায়িত্ব হবে যে ব্রেকডাউনটা সব থেকে বেশি বার হয়েছে, বা যে কারণে সব থেকে বেশি সংখ্যক বার মোটরটার আউটেজ দেখা দিয়েছে, সেই ব্যাপারটা যেন ফার্দার না হয় তার জন্য ওটাকে রেগুলারলি চেক করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি মোটরটার বিয়ারিংটাকে রেগুলার বেসিসে মনিটরিং করতে হবে। বা কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো, এবার মোটরের ছেড়ে দাও, মোটর ছেড়ে হয়তো তুমি ট্রান্সফরমার, কোনো একটা জায়গায় হয়তো সেখানে একটা তোমার ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারেরও বেশ কিছু ডেটা তোমরা রেগুলার মনিটর করবে। যেমন হচ্ছে ভোল্টেজ মনিটর করবে, প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ V1 V2 মনিটর করতে হবে প্রত্যেকটা ফেজের জন্য। অবশ্যই V1 মানে আমি ধরলাম প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ সমান V2 ধরলাম, এবং পার ফেজ ভোল্টেজ মনিটর করতে হবে, এবং প্রত্যেকটা ফেজের কারেন্টও মনিটর করতে হবে, প্রাইমারি কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি কারেন্ট। এবার এই ব্যাপারগুলো তো রেগুলারলি মনিটরিং হবেই, তার সঙ্গে সঙ্গে মোটর ট্রান্সফরমারের ক্ষেত্রে তার ওয়াইন্ডিং এর টেম্পারেচার WTI ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর থেকে মনিটর করবে, অয়েল টেম্পারেচার ইন্ডিকেটর OTI সেখান থেকে তার অয়েল টেম্পারেচারটা মনিটর করবে, তার অয়েল লেভেল কতটা আছে, তার কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে কতটা অংশ অয়েল লেভেল হয়ে আছে সেটাকে মনিটর করবে। এই লেভেল মনিটরিং ব্যাপারগুলো
বা টেম্পারেচার মনিটরিং এর ব্যাপারগুলো বা লোড মনিটরিং এর ব্যাপারগুলো এটা রুটিন মেইনটেনেন্সের মধ্যে পড়ছে। এগুলো তো করতেই হবে। এবার এগুলোর সাথে সাথে হয়তো তোমাদেরকে যেটা মনিটর করতে হবে যে যে অনেক সময় কোনো ইকুইপমেন্টের মেজর ব্রেকডাউনটা কোথায় হয়, বা ট্রান্সফরমার যেটা চলছে সেই ট্রান্সফরমারের ইকুইপমেন্ট একটা হিস্ট্রি থাকবে, ইকুইপমেন্ট রেজিস্টার থাকবে, সেটাকে তোমরা পড়ে নেবে। সেই ইকুইপমেন্ট হিস্ট্রি পড়ে তোমরা জানতে পারবে যে এই ট্রান্সফরমারের মেজর ফেলিওর বা মেন ফেলিওর কি কি কারণে হয়েছে, এবং যে কারণ যাতে সেটা না হয় তার জন্য কিছু স্টেপস তোমাদেরকে নিতে হবে। হয়তো দেখা গেল যে বলল যে এই ট্রান্সফরমারের মধ্যে তার যে বুশিং কানেক্টর, ট্রান্সফরমারের মাথায় হয়তো বুশিং থাকে, ট্রান্সফরমারের মাথায় থাকে বুশিং, ঠিক আছে, সেই বুশিং এর মধ্যে লাইনগুলো এসে যুক্ত হয়। আবার প্রাইমারিতেও বুশিং থাকে, সেকেন্ডারিতেও বুশিং থাকে। হয়তো বললো যে এই ট্রান্সফরমারটার বুশিং কানেক্টরটা মাঝে মধ্যেই খুলে যায় বা মাঝে মধ্যেই প্রচন্ড হিট হয়ে জ্বলতে থাকে বা গরম হয়ে যায়, এবং তার ফলে ট্রান্সফরমারটা আউটেজ হয়ে যায়, মানে বুশিংটা কানেক্টরটা এত গরম হয়ে গলে যায়, এবং তার ফলে ট্রান্সফরমারটা বন্ধ করে সেটাকে রিপেয়ারিং করতে হয়। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, যখনই সুযোগ পাওয়া যাবে তার কানেক্টরগুলো যেন টাইটেন করা যায় অ্যাজ এ প্রেডিক্টিভ মেনটেন্যান্স। মানে যখন তোমার হয়ে গেছে ফেলিওরটা বা বুশিং কানেক্টর গরম হয়ে গলে গেছে সেই সময় করবে এটা নয়, যখনই সুযোগ পাবে বা যখনই ট্রান্সফরমারটাকে বন্ধ করে তোমার মেনটেনেন্স করলে কোনো অসুবিধা নেই বা লোডের কোনো ইন্টারাপশন হবে না, সেই পরিস্থিতিতে তার বুশিং কানেক্টর খুলে সেটাকে টাইটেন করে নিলে হয়তো ইট ইজ এ কাইন্ড অফ মেইনটেনেন্স, ইট ইজ এ কাইন্ড অফ প্রিভেন্টিভ মেইনটেনেন্স। হয়তো ট্রান্সফরমারের ট্যাঙ্ক থেকে কোনো সময় দেখলে ট্রান্সফরমারের ট্যাঙ্ক থেকে তেল লিক করছে, বা কি করে বুঝবে ট্রান্সফরমারের গাটা ভিজে ভিজে হয়ে আছে, তার মানে কি ট্রান্সফরমারের ট্যাঙ্ক থেকে কোনো কারণবশত অয়েল লিক করছে, ঠিক আছে। তাহলে অয়েল যদি লিক করে তাহলে তোমাদের দায়িত্ব কি হবে, দায়িত্ব হবে অয়েল লিকেজটাকে বন্ধ করা, কারণ অয়েল লিক করে গেলে ট্রান্সফরমারের পারফরমেন্স ডিটোরিয়েট করবে, ট্রান্সফরমারের অয়েল লেভেল ডাউন হয়ে যাবে এবং ট্রান্সফরমারটা হয়তো ট্রিপ করে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে উপযুক্ত ব্যবস্থা হিসাবে যেখান থেকে অয়েল লিক হচ্ছে সেই জায়গার গ্যাসকিটগুলোকে দরকারে চেঞ্জ করতে হবে, বা যেখানে টাইটেনিং করার দরকার আছে সেই টাইটেনিং করতে হবে। এই যে ধরনের কাজগুলো, এগুলো হচ্ছে কি প্রেডিক্টিভ মেইনটেনেন্স, মানে কি তোমরা প্রেডিক্ট করছো যে এই কন্ডিশনসগুলো যদি সাস্টেন করে তার থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেজর ব্রেকডাউন অ্যারাইজ করতে পারে। সুতরাং এই যে মেইনটেনেন্স, এটাতে প্রথমত কন্ডিশনটাকে মনিটর করা হচ্ছে, মানে ফিজিক্যালি সেই ইকুইপমেন্টটা কি কন্ডিশনে আছে সেই কন্ডিশনটাকে মনিটরিং করা হচ্ছে, মানে দেখা হচ্ছে। দেখে কিছু কিছু সুপারফিশিয়ালি আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারবো, যেমন হচ্ছে ট্রান্সফরমারে বুশিং কানেক্টর যদি গরম হয় সেটা তো বাইরে থেকে দেখেই বোঝা সম্ভব, যে রাত্রেবেলায় যখন যাওয়া যাবে সুইচ ইয়ার্ডে হয়তো দেখা যাবে কানেক্টরটা জ্বলছে, প্রচন্ড গরম হয়ে গেছে, তো এটা দেখেই বোঝা সম্ভব। বা ট্রান্সফরমারের গা থেকে যদি অয়েল লিক করে বা গাটা যদি ভিজে ভিজে থাকে, এটাও ফিজিক্যালি দেখেই বোঝা সম্ভব। আবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখে বোঝা সম্ভব নয়, যেমন হচ্ছে কি, যেমন এই ট্রান্সফরমারের মধ্যে কি থাকে, ট্রান্সফরমার অয়েল থাকে, ট্রান্সফরমার মেন ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফরমার অয়েল থাকে। এবার এই ট্রান্সফরমার অয়েল যেটা আছে তার একটা সার্টেন ব্রেকডাউন ভোল্টেজ ভ্যালু থাকা উচিত, যেটাকে বলা হয় বিডিভি, ব্রেকডাউন ভোল্টেজের ভ্যালু। এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকা উচিত। সেটা কি ডিনোট করে, সেটা ডিনোট করে যে এই ট্রান্সফরমারের মধ্যে যে অয়েল আছে তার ব্রেকডাউন স্ট্রেংথ কত, মানে তার ইনসুলেশন ক্যাপাসিটিটা কিরকম পর্যায়ে আছে। যত ব্রেকডাউন ভোল্টেজের ভ্যালু বেশি হবে তার মানে তত ইনসুলেশন ক্যাপাসিটিটা ভালো আছে। এবার এর একটা সার্টেন লেভেলও আছে। তো কি করতে হয়, মাঝে মধ্যেই ট্রান্সফরমারের যে ট্যাঙ্ক সেখান থেকে এই ট্রান্সফরমার অয়েলকে কালেক্ট করতে হবে। ট্রান্সফরমারের কিছু ড্রেন ভালভ থাকে ট্রান্সফরমারের তলার দিকে, সেই ড্রেন ভালভ থেকে কিছু অয়েল স্যাম্পেল কালেক্ট করে নিতে হবে। সেই অয়েল স্যাম্পেল কালেক্ট করে ব্রেকডাউন ভোল্টেজ টেস্টিং করতে হবে। এর কিছু টেস্টিং কিট আছে, সেই কিটের মাধ্যমে ব্রেকডাউন ভোল্টেজটাকে টেস্ট করে নিতে হবে। এবার টেস্ট করে যদি দেখা যায় যে এর অয়েল লেভেলের যে বিডিভি ভ্যালু যতটা থাকা উচিত তার থেকে কমে গেছে, তখন কি করতে হবে, সেই অবস্থাতেও কিন্তু ট্রান্সফরমারটা চলছে কিন্তু তার কন্ডিশনটা কিন্তু খারাপ হচ্ছে, ফিজিক্যাল কন্ডিশন কিন্তু খারাপ হচ্ছে। সুতরাং এই কন্ডিশনে যদি আমরা ট্রান্সফরমারটাকে চলতে দিই সেটা কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে পরবর্তীকালে
মেজর ব্রেকডাউনের কারণ হয়ে দাঁড়াতে পারে। মানে ইনসুলেশনের ক্যাপাসিটি কমতে কমতে একসময় হয়তো এর ইনসুলেশনের ক্ষমতাটাই চলে গেল, তার মানে ইন্টারনালি কোনো শর্ট সার্কিট হয়ে যেতে পারে এবং তার থেকে ট্রান্সফরমারের একটা মেজর ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটাই ট্রান্সফরমার অয়েলের কন্ডিশনটা কি আছে সেটাকে অন এ রেগুলার বেসিস মনিটর করতে হবে। এটাকে আমরা বলছি কন্ডিশন মনিটরিং। কন্ডিশন মনিটরিং করলে আমরা বুঝতে পারবো তার ফিজিক্যাল সিচুয়েশনটা কি এবং তার ভিত্তিতে যা যা কারেক্টিভ মেইনটেনেন্স অ্যাকশন নেওয়া জরুরি। মানে বিডিবি ভ্যালু যদি কমে যায় তখন আমাদের কি করণীয়? তখন হচ্ছে এই ট্রান্সফরমার অয়েলটাকে ফিল্টার করে আবার রিফিল করতে হবে, অথবা নতুন ট্রান্সফরমার অয়েল এতে দিতে হবে। যেটাই করা হোক, এগুলো হচ্ছে মেইনটেনেন্সের মধ্যে পড়ে। মানে এই ব্রেকডাউনটা কিন্তু হয়নি, ব্রেকডাউনটা হতে পারে, সেই প্রেডিকশন থেকে আমরা কিছু মেইনটেনেন্স করলাম। সুতরাং এগুলোকে আমরা বলতে পারবো প্রেডিক্টিভ মেইনটেনেন্স। এছাড়াও হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কিছু ইনসুলেশনের স্ট্রেংথ মেজারমেন্টের কিছু আলাদা টেকনিক আছে। যেমন মোটরের ক্ষেত্রেও মোটরের যে ওয়াইন্ডিংস গুলো আছে তার ইনসুলেশন লেভেল কত সেটা মেজার করার কিছু টেকনিক আছে, যেগুলো আমরা পরে ডিসকাস করব। সে মেজারমেন্ট করতে গিয়ে যদি দেখা যায় যে ইনসুলেশনের ভ্যালু যতটা থাকা উচিত তার থেকে কমে গেছে, তাহলে সেই অবস্থায় মোটরটার ইনসুলেশন স্ট্রেংথ যাতে ফেরত আসে তার জন্য দরকারে আমরা মোটরের কয়েলটাকে রিওয়াইন্ডিংও করতে হতে পারে, বা যাবতীয় যা ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলো করতে হবে। এইগুলো হচ্ছে প্রেডিক্টিভ মেইনটেনেন্স। অর্থাৎ ব্রেকডাউন হওয়ার আগে থেকেই সম্ভাব্য ব্রেকডাউনের জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে সেই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি এখানে মেইনটেনেন্স গুলোকে করতে হবে। এগুলো হচ্ছে প্রেডিক্টিভ মেইনটেনেন্স। ঠিক আছে, তাহলে প্রেডিক্টিভ মেইনটেনেন্স ব্যাপারটা সবাই বুঝতে পারলে? প্রেডিক্টিভ মেইনটেনেন্সের ব্যাপারটা কি বুঝতে পেরেছো? সোমেন সামন্ত? হ্যাঁ স্যার, বুঝলি। প্রেডিক্টিভ মেইনটেনেন্সের একটা তুমি উদাহরণ দিতে পারো? প্রেডিক্টিভ মেইনটেনেন্সের একটা উদাহরণ দাও তাহলে। স্যার ওটা আগে তো মানে দেখতে হবে কোনো মেশিনের হিস্ট্রি দেখে, ইকুইপমেন্ট হিস্ট্রি দেখে যে মেজর ফল্টগুলো বা ব্রেকডাউন কোথা থেকে হচ্ছে। হ্যাঁ, তো সেইগুলো আগে ফিজিক্যালি দেখা সম্ভব হলে বাইরে থেকে দেখা যাবে, না হলে মানে হিস্ট্রি থেকে দেখে বুঝতে হবে মেজর ফল্টগুলো কোথায় হচ্ছে বা তাহলে কোন চেক সময়। করবে। ফিজিক্যালি যদি বাইরে থেকে দেখে না বোঝা যায় তাহলে কিছু টেস্টিং এর ইকুইপমেন্ট তো থাকবে, সেগুলোর সাহায্যে টেস্ট করবে। হ্যাঁ স্যার, ওগুলো দেখে এবার মেজর ফল্ট যাতে না আর হয় তার থেকে আগে কিছু মেনটেনেন্স করে রাখতে হবে। ঠিক আছে, আগে থেকে মেইনটেনেন্স করে রাখতে হবে। এটাই হচ্ছে প্রেডিক্টিভ মেইনটেনেন্স। ঠিকই আছে। এই প্রেডিক্টিভ মেইনটেনেন্সের আরেকটা নাম হচ্ছে কন্ডিশন মনিটরিং বেসড মেইনটেনেন্স। ঠিক আছে, কোনো জায়গায় যদি তোমরা কোনো প্ল্যান্টে গিয়ে যদি দেখো ইকুইপমেন্ট রেজিস্টার নেই, তোমরা কিন্তু ইকুইপমেন্ট রেজিস্টার একটা করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেই প্ল্যান্টের ইকুইপমেন্ট একটা রেজিস্টার, যা যা মেজর ইকুইপমেন্ট থাকবে, যদি না থাকে সেখানে গুড প্র্যাকটিস এটাই হবে যে তোমরা ইকুইপমেন্ট রেজিস্টার একটা বানিয়ে সেই প্র্যাকটিসটাকে ফলো করার চেষ্টা করবে। মানে আগের হিস্ট্রি যদি নাও পাও, যখন থেকে জয়েন করলে সেই সময় থেকে পরবর্তী ক্ষেত্রে যেন তার একটা হিস্ট্রি বজায় থাকে বা তার রেকর্ড যেন ঠিকঠাক থাকে, সেটাকে চেষ্টা করবে মেনটেন করার। এবার এই মেইনটেনেন্সের অ্যাডভান্টেজ গুলো কি কি? মেইনটেনেন্সের অ্যাডভান্টেজ হচ্ছে বেটার প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি বেটার হবে। মানে ধরো যদি মেইনটেনেন্স না করতে তাহলে তো ব্রেকডাউন মাঝে মধ্যেই হবে। আগে থেকে মেইনটেনেন্স করলে ব্রেকডাউনটা হওয়ার চান্স কমবে। যত ব্রেকডাউন কম হবে তত প্রোডাক্টের কোয়ালিটিটা বেটার হবে। ব্রেকডাউন যদি মাঝে মধ্যেই হয়, প্রোডাকশনের কোয়ালিটিও খারাপ হবে, এটা বোঝাই যাচ্ছে। নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে ইট অ্যালাউস প্রিএম্পটিভ কারেক্টিভ অ্যাকশনস। ঠিক আছে, মানে আগে থেকেই কিছু প্রিভেন্টিভ অ্যাকশন কিছু করা হচ্ছে। স্বাভাবিকভাবে ব্রেকডাউন হওয়ার আগে থেকেই যেন কিছু মেইনটেনেন্স অ্যাক্টিভিটি করা হচ্ছে যাতে পরবর্তী ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্রেকডাউনটা না হয়, এটা প্রিভেন্টিভ অ্যাকশন হিসাবে নেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে ডিক্রিজ ইন কস্টস ফর পার্টস অ্যান্ড লেবার। যদি কোনো কারণে ব্রেকডাউন হয়, ব্রেকডাউন সারানোর জন্য কিন্তু অনেক স্পেয়ার পার্ট লাগবে, স্পেয়ার পার্ট অনেক কিছু লাগবে, অনেক পার্টস জোগাড় করতে হবে এবং সেই ব্রেকডাউনটাকে তুলবার জন্য অনেক বেশি ম্যান পাওয়ার লাগবে, অনেক বেশি লেবার লাগবে। কিন্তু যদি
অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, মেনটেনেন্স যদি রেগুলারলি করা হয় তাহলে কিন্তু এরকম ব্রেকডাউন আর হবে না, এবং ব্রেকডাউন যদি না হয় তাহলে তার জন্য বেশি পার্টস আমাদেরকে রাখতে হচ্ছে না, এবং লেবারও খুব একটা বেশি রাখতে হচ্ছে না, কম লেবারে কিন্তু আমরা কাজ তুলে দিতে পারবো। নেক্সট হচ্ছে ডিক্রিজেস দ্য প্রসেস ডাউন টাইম। প্রসেস যে চলছে সেই প্রসেসের মধ্যে কিছু ডাউন টাইম আসতে পারে, মানে ব্রেকডাউন টাইম, সেই সময় কোনো প্রোডাকশন হচ্ছে না, সেই ব্যাপারটাকে আমরা এলিমিনেট করতে পারবো মেইনটেনেন্সের দ্বারা। মেইনটেনেন্স যদি করা হয় তাহলে ব্রেকডাউন হবে না, এবং প্রোডাকশন ডাউন যে ব্যাপারটা সেই ব্যাপারটাই আর হবে না, সবসময় প্রোডাকশন হবে যখন দরকার। নেক্সট হচ্ছে ইমপ্রুভস দ্য ওয়ার্কার অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি। যদি ব্রেকডাউন না হয়, মানে ধরো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে মেনলি ব্রেকডাউন কিসের জন্য হবে? ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের মধ্যে মেনলি হচ্ছে শর্ট সার্কিট। এবার এই শর্ট সার্কিট হওয়া মানে তো শুধুমাত্র যে ইকুইপমেন্টটা ট্রিপ করে যাবে তাই তো নয়, যদি ট্রিপ না করে সেখান থেকে কিন্তু ফায়ার হয়ে যেতে পারে, ফায়ার ক্রিয়েট হতে পারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল মেজর অ্যাক্সিডেন্টস হতে পারে, তার থেকে যেখানে তারা যারা কাজ করছে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে তাদের শারীরিক ক্ষতি হতে পারে, এবং তার সঙ্গে পারিপার্শ্বিক কিছু ইকুইপমেন্ট এবং এনভায়রনমেন্টেরও ক্ষতি হতে পারে। কিন্তু মেনটেনেন্স করলে এগুলো সবার পক্ষেই ভালো। একে তো ইকুইপমেন্টটা এরকম মানে শর্ট সার্কিটের সম্ভাবনাটা অনেক কমে যাবে, এবং তার সঙ্গে কনসিকুয়েন্ট যে সমস্ত ব্যাপারগুলো, অর্থাৎ হিউম্যানের যে ড্যামেজ অথবা যে ইকুইপমেন্টের ড্যামেজ, সেই ব্যাপারগুলোর সম্ভাবনাও অনেকাংশেই কমে যাবে। সুতরাং মেইনটেনেন্সটা ইকুইপমেন্টের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং পার্সোনেলদের জন্য, তাদের সেফটির জন্য জরুরি। নেক্সট হচ্ছে ইমপ্রুভস দ্য ওয়ার্কার্স মোরাল, মানে যারা কাজ করছে তাদের একটা মানসিকভাবে তারা একটা ভালো জায়গায় থাকে, তাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়। কারণ মেইনটেনেন্স যদি করে থাকে তাহলে তারা জানে যে প্রোডাকশনটা ঠিক মতো হবে, তাদের মানসিকভাবেও তারা অনেক ভালো বেটার জায়গাতে থাকে, এবং তার থেকে তাদের যে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা, তাদের যে সেফটির ব্যাপারটা সেটাও অনেক ইমপ্রুভ থাকে, সেটাও তাদের মোরালটাকে ইমপ্রুভ করার জন্য রেসপন্সিবল। নেক্সট হচ্ছে অ্যাবাউট 10% অফ কস্ট সেভিং ওভার প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রোগ্রাম। মানে এটা দেখা গেছে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এটা দেখা গেছে যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স যদি কোনো জায়গায় করা হয় ঠিকঠাক মতো, কোনো প্ল্যান্টে যদি প্রিভেন্টিভ মেইনটেনেন্স ঠিক মতো করা হয় তাহলে সেখানে ব্রেকডাউনের চান্সেস অনেক কমে যাবে, ইকুইপমেন্ট ডাউন টাইম অনেক কমে যাবে, প্রোডাকশন লসটা খুব একটা হবে না, এবং এটা দেখা গেছে ঠিকঠাক মেইনটেনেন্স করে মোটামুটিভাবে 10% যে প্রোডাকশনের যে কস্ট তার 10% কমানো সম্ভব। মানে মেইনটেনেন্স যদি না করতো তাহলে যদি 100 টাকা খরচ হতো, মেইনটেনেন্স ঠিক মতো করে 90 টাকা খরচ হয়, মানে 10% কস্ট বাঁচিয়ে ফেলা সম্ভব উইথ প্রপার মেইনটেনেন্স, এটাও মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে ইনক্রিজেস দ্য কম্পোনেন্ট অপারেশনাল লাইফ। যে কম্পোনেন্টের মেইনটেনেন্স করা হবে তার ওয়ার্কিং লাইফটা অনেক বেড়ে যাবে। কোনো ইকুইপমেন্ট যদি ঠিকঠাক মেইনটেনেন্স করা হয় তাহলে সে অনেক দীর্ঘ সময় ধরে চলবে। কোনো মোটরকে যদি ঠিকঠাক মেইনটেনেন্স করো তাহলে যদি মোটরটা 10 বছর চলে, ঠিকঠাক মেইনটেনেন্স না করলে হয়তো সেই মোটর 2 বছরেই খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, সুতরাং মেইনটেনেন্সটা কিন্তু ইকুইপমেন্টের যে লাইফ সেটাকেও এক্সটেন্ড করতে সাহায্য করে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা কি মেইনটেনেন্সের? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইনক্রিজেস ইনভেস্টমেন্ট ইন স্টাফ ট্রেনিং। মানে মেইনটেনেন্স তো জেনারেলি কারা করে? মেইনটেনেন্সের কাজটা করে সেই ইউনিটে যারা কাজ করছে বা সেই প্ল্যান্টে যারা কাজ করছে তারাই জেনারেলি মেইনটেনেন্সটা করে। এবার তাদেরকে এই কাজের জন্য ট্রেনিং দিতে হয়, মেইনটেনেন্স কিভাবে করবে। তারা অনেক ক্ষেত্রেই দক্ষ হয় না, অনেক ক্ষেত্রেই তারা অদক্ষ শ্রমিক থাকে। এবার তাদেরকে তো শেখাতে হবে, তাদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, তবে গিয়ে তারা এই মেইনটেনেন্সের কাজগুলো ঠিকমতো করতে পারবে। এবার তাদেরকে এই শেখানোর পারপাসে কিছুটা ইনভেস্টমেন্ট করতে হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেভিং পোটেনশিয়ালস আর নট রেডিলি সিন বাই দ্য ম্যানেজমেন্ট। অনেক সময় কি হয়, ম্যানেজমেন্ট এই ব্যাপারটাকে উপলব্ধি করতে চায় না, যে এর থেকে এটা দেখা গেছে যে 10% সেভিং হয়, সেটা এক্সপেরিমেন্টালি বা এক্সপিরিয়েন্স থেকে দেখা গেছে যে একটা জায়গায় যদি প্রপারলি মেইনটেনেন্স করা থাকে
তাহলে প্রোডাকশন কস্ট যেটা সেটা অনেকাংশেই সেভ করে যায়, অনেকাংশেই 10% মতো কমে যায়। কিন্তু ম্যানেজমেন্ট সেটা বুঝতে চায় না। ম্যানেজমেন্ট কি দেখে, ম্যানেজমেন্ট যদি ঠিকমতো ঠিক না হয় তারা হয়তো দেখবে যে মেনটেনেন্স যদি আমরা না করতাম তাহলে হয়তো প্ল্যানটা 24 ঘন্টা চলতো অন অ্যান অ্যাভারেজ, কিন্তু মেনটেনেন্স করার জন্য হয়তো অ্যাভারেজ 22 ঘন্টা চলেছে, মানে 2 ঘন্টার প্রোডাকশন আমার লস হয়েছে। এবার এই যে 2 ঘন্টায় কতটা প্রোডাক্ট তৈরি করা যেত, ম্যানেজমেন্ট হয়তো অনেক সময় সেই হিসাব কষবে যে মেনটেনেন্স করার জন্য আমার 2 ঘন্টা করে প্রোডাকশন আমি করতে পারি, তাহলে 2 ঘন্টা আমার প্রোডাকশনের লস হয়েছে। সেই সময় 2 ঘন্টায় যতটা প্রোডাক্ট তৈরি করা যেত সেইটা বিক্রি করে যে লাভ হতো সেটা আমরা পেলাম না, ম্যানেজমেন্ট হয়তো এটা ভাববে। কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার এটা নয়। কারণ হচ্ছে কি, এক্ষেত্রে হয়তো অ্যাভারেজ 2 ঘন্টা করে মেনটেনেন্সের জন্য ব্যয় হয়েছে ঠিক কথাই, কিন্তু যদি মেনটেনেন্সটা না করা হতো তাহলেও কিন্তু ইকুইপমেন্টটা যে 24 ঘন্টা চলতোই তার তো কোনো মানে নেই। হয়তো এমনও হতো এত বড় ব্রেকডাউন হয়ে যেত, হয়তো অ্যাভারেজ প্রোডাকশনটা যেটা মেনটেনেন্স করার ফলে 22 ঘন্টা হয়েছে অন অ্যান অ্যাভারেজ, সেখানে অ্যাভারেজ প্রোডাকশনটা হয়তো আমরা 20 ঘন্টার পেতাম। ঠিক আছে, মেনটেনেন্স হয়তো করলাম না কিন্তু ব্রেকডাউন হয়ে গেল, সেটা সারাতে এত সময় লাগলো যে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য প্রোডাকশন টাইম সেটা হয়তো 20 ঘন্টা হয়ে গেল। মানে কি, মানে হচ্ছে ব্রেকডাউন হওয়ার জন্য যে ওভারঅল যে অ্যাভারেজ প্রোডাকশন অ্যামাউন্টটা সেটা 4 ঘন্টা করে কমে গেল, অথচ মেনটেনেন্স করলে সেটা 2 ঘন্টা কমতো। কিন্তু ম্যানেজমেন্টকে এটা বোঝাতে হবে। ম্যানেজমেন্ট যদি এটা না বুঝতে চায় তাহলে যারা ম্যানেজমেন্টের আন্ডারে যারা কাজ করছে তাদের দায়িত্ব এটা ম্যানেজমেন্টকে বোঝানো যে মেনটেনেন্স করে এই সুবিধাগুলো হবে, সেটা তাদেরকে বোঝাতে হবে। এবার ম্যানেজমেন্ট যদি না বোঝে তাহলে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ তারা সরাসরি খালি চোখে এটা দেখতে পাবে না যে মেনটেনেন্স করার ফলে কতটা অ্যাকচুয়ালি সেভিং হয়েছে, সেটা তারা অনেক সময় বুঝতে পারে না। আর একটা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য ইনভেস্টমেন্ট ইন ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, মানে এই মেনটেনেন্স করবার জন্য কিছু কিছু ডায়াগনস্টিক ইকুইপমেন্টস পারচেজ করতে হয়। যেমন ধরো কোনো জায়গায় ইনসুলেশন যদি চেক করতে হয়, ইনসুলেশন চেক করার জন্য একটা যন্ত্র হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে মেগার। ঠিক আছে, মেগার নামক একটা যন্ত্র যার মাধ্যমে ইনসুলেশন রেজিস্ট্যান্সকে চেক করা হয়। আবার ট্রান্সফরমারের যে বিডিভি চেক করবে ব্রেকডাউন ভোল্টেজ, তার জন্য একটা কিট হয়, বিডিভি টেস্ট কিট। ঠিক আছে, বিডিভি টেস্ট কিট। আবার হয়তো কোনো জায়গায় কোনো তোমার একটা সার্কিট ব্রেকার আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, সাপোজ একটা ভিসিবি আছে, সেই ভিসিবির যে কন্ট্যাক্টস গুলো আছে প্রত্যেকটা ফেজের, সেই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মাপার জন্য কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স টেস্টার হয়। ঠিক আছে, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স টেস্টার হয়। কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মাপার জন্য। আবার ধরো কোনো জায়গায় টেম্পারেচার মাপবার জন্য সেখানে থার্মাল গান ইউজ করা হয়। থার্মাল গান, সেটা হচ্ছে টেম্পারেচার মাপার জন্য ইউজ করছো। আবার হয়তো কোনো জায়গার স্পিড মাপবার জন্য স্ট্রোবোস্কোপ ইউজ করছো। ঠিক আছে, এই যে সমস্ত যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো কেন ব্যবহার করছো? এই যন্ত্রগুলো ব্যবহার করছো যাতে ইকুইপমেন্ট যেগুলো আছে তাদের কন্ডিশনটা ঠিকঠাক আছে নাকি সেগুলোকে মাপার জন্যই তো করছো, সেগুলোকে চেক করার জন্যই করছো। কিন্তু এই ইকুইপমেন্টগুলো কস্টলি। ঠিক আছে, এই সমস্ত ইকুইপমেন্টের বেশ কস্ট আছে। তাহলে ইকুইপমেন্টের মেনটেনেন্স করবার জন্য তার আগে তার অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি সেটাকে যাচাই করতে তো আমাদেরকে এই যন্ত্রগুলো পারচেজ করতে হবে। এবার এই সমস্ত যে যন্ত্র, এছাড়াও আরো অনেক যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো পারচেজ করতে ইনিশিয়াল কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। অনেক সময় হয়তো ম্যানেজমেন্ট সেগুলো করতে আগ্রহী হয়, যে এই সমস্ত ইকুইপমেন্ট পারচেজ করা হবে, তার জন্য কস্ট ইনকার হবে, তো সেটা অনেক সময় ম্যানেজমেন্ট করতে চায় না, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তাহলে মেইনটেনেন্সের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো যেগুলো বললাম সেগুলো মেনলি কস্টের কারণে, কিন্তু এগুলোকেও ঠিক ডিসঅ্যাডভান্টেজ মানে এগুলো যে প্রতিবন্ধকতা, সেগুলো ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গির কারণে আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো করা উচিত। মেনটেনেন্স করেই অ্যাকচুয়ালি অনেক বেশি পরিমাণে কস্ট সেভিং করা সম্ভব। সেটা ম্যানেজমেন্টকে বোঝানোটা হচ্ছে, ম্যানেজমেন্টের আন্ডারে যারা কাজ করছে তারা তাদেরকে বোঝাবে, এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে আসল কাজ।
মানে ম্যানেজমেন্টকে বোঝাতে হবে যে মেনটেন্যান্সের প্রয়োজনীয়তাটা কোথায়। অনেক সময় তোমরা হয়তো ম্যানেজমেন্টের আন্ডারে যখন থাকবে, তোমাদের উপরে যারা থাকবে, কম্পিটেন্ট যারা অথরিটি থাকবে, তাদেরকে এটা বোঝানো যে এই ইকুইপমেন্টের এই মেনটেন্যান্সটা করা জরুরি, সেই বোঝানোটাও কিন্তু তোমাদের দায়িত্ব। অ্যাজ এ সুপারভাইজার যদি তুমি কোনো ইকুইপমেন্টের দায়িত্বে থাকো, কোনো ট্রান্সফরমারের দায়িত্বে থাকো, বা কোনো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের দায়িত্বে থাকো, বা কোনো মোটরের দায়িত্বে থাকো, তোমাদের দায়িত্ব হবে তোমাদের উপরে যে সমস্ত ম্যানেজমেন্টের পার্সোনেল আছে তাদেরকে এই ব্যাপারটা বোঝানো যে এই ট্রান্সফরমারটার এই টেস্টটা করা জরুরি, এই মেনটেন্যান্সটা করা জরুরি, তবেই তারা সেই মেনটেন্যান্স করতে রাজি হবে। তাদেরকে কনভিন্স করাটাও কিন্তু অ্যাজ এ সুপারভাইজার তোমাদের রেসপন্সিবিলিটি হবে। ঠিক আছে, তাহলে মেনটেন্যান্স করার কি কি অ্যাডভান্টেজ সেগুলো কয়েকটা বলতে পারবে? মেনটেন্যান্সের অ্যাডভান্টেজ জসিমউদ্দিন বলো। মেনটেন্যান্স, হ্যাঁ বলো। বলছি অ্যাডভান্টেজের 4 নাম্বার পয়েন্টটা কি বললেন? ডিক্রিজেস প্রসেস ডাউন টাইম। প্রসেস ডাউন টাইম মানে হচ্ছে প্রসেসটা যে চলছে, যে প্রসেসটা হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। তো ধরো একটা ধরো রোলিং মিল আছে, ঠিক আছে, একটা জায়গায় ধরো রোলিং মিল আছে। রোলিং মিলে কি করা হয় জেনারেলি? রোলিং মিলে ধরো একটা মোটা একটা ধরো এরকম একটা মোটা লোহার একটা প্লেট আছে, এটাকে রোল করবে, ঠিক আছে, এটাকে রোল করবে। রোল করে এটাকেই মানে এর ওপর দিয়ে রোলার চালাবে, রোলার চালালে এটাকে পাতলা করে দেবে, পাতলা সিটে পরিণত করবে। এটা হচ্ছে একটা রোলিং মিলে হয়, ঠিক আছে, এটা একটা প্রসেস বলতে পারো। এবার এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য কিছু মোটর আছে, কিছু ড্রাইভস আছে, ইত্যাদি বিভিন্ন ইকুইপমেন্টস আছে যে এই কাজটা করছে। এবার যদি ব্রেকডাউন হয়ে যায়, মানে যদি মেনটেনেন্স আমরা না করি, সেই মোটরগুলো, যে মোটরগুলো ওপরে মানে মোটরের মাধ্যমে যে সিস্টেমটা চলছে, যে রোলার সিস্টেমটা চলছে, সেটা এই প্লেটটাকে এরকম পাতলা প্লেটে পরিণত করছে। তাহলে সেই যে সিস্টেমটা যেটা চলছে, সেই সিস্টেমটা যদি না চলে, সিস্টেমে যদি কোনো কারণে ফেলিওর হয়ে যায়, মানে ব্রেকডাউন হয়ে যায়, তাহলে মোটরগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে আর রোলিংটা হবে না। এই রোলিংটা না হওয়াতে এই রোলিং যেটা হচ্ছিল, এই প্লেট তৈরি হচ্ছিল, হয়তো 1 ঘন্টায়, হয়তো একটা রোলিং মিলে 1 ঘন্টায় 10টা এরকম প্লেট তৈরি হতো, ঠিক আছে, একটা রোলিং মিলে হয়তো 1 ঘন্টায় 10টা প্লেট এরকম রোল হয়ে তৈরি হতো, ঠিক আছে। এবার ধরো মেনটেনেন্স আমি করলাম না, মেনটেনেন্স কোনোদিনই করলাম না, যেরকম চলছে মোটর চললো সারাদিন, কিন্তু মেনটেনেন্স না করার জন্য একদিন হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল মোটরগুলো, বা ড্রাইভেটার ব্রেকডাউন হয়ে গেল, যে ড্রাইভের মাধ্যমে মোটরটা চলছে তার মেনটেনেন্স করলাম না, সেটা ব্রেকডাউন হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে যেটা ঘন্টায় 10টা করে হচ্ছিল, তাহলে তোমার হয়তো এমন একটা ব্রেকডাউন হলো যেটার জন্য হয়তো 24 ঘন্টা আর মানে কোনো কাজই হলো না, প্ল্যান্টে কোনো 24 ঘন্টা কোনো কাজই হলো না। মানে 24 ঘন্টা যেটা কতগুলো প্লেট তৈরি হতো এরকম, 24 × 10, মানে 240খানা এরকম প্লেট তৈরি হওয়ার কথা ছিল, সেটা হলো না। তাহলে এই যে মানে এই 24 ঘন্টা সময়কাল, যে সময় এই মানে এটা সারাতে সময় লাগলো, যে ব্রেকডাউনটা হলো সেটা সারাতে হয়তো 24 ঘন্টা আমার সময় লাগলো, এক্ষেত্রে 24 ঘন্টা প্রোডাকশন তো লস হলো। এবং প্রসেস ডাউন টাইম কত ঘন্টার হলো? এই 24 ঘন্টা, এটাকে আমি বলতে পারি ইট ইজ দ্য প্রসেস ডাউন টাইম, ঠিক আছে, কত ঘন্টা প্রোডাকশন আমার বন্ধ থাকলো, এটাই হচ্ছে এক্ষেত্রে প্রসেসের ডাউন টাইম। এখন মেনটেনেন্স যদি করি তাহলে ডাউন টাইমটা কমে যাবে। হ্যাঁ বলো, কে বলছো? স্যার ওই ইয়েটা বলতে বললেন অ্যাডভান্টেজ গুলো। হ্যাঁ অ্যাডভান্টেজ বলো। আর স্যার প্রোডাকশনের কোয়ালিটিটা বেড়ে যাবে, তার উপরে স্যার মেশিনগুলো মেশিনগুলো আছে, তারপরে সুপারভাইজার বা লেবার যে সমস্ত মানে ওই মেশিনের সাথে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের সুবিধা হবে, তাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে, প্ল্যানটা চালাতে সুবিধা হবে, আর এফিসিয়েন্সিটা বাড়বে, প্ল্যান্টের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে, ব্রেকডাউন কম হবে। ঠিক। ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে হয় কি বলবে জাহিরউদ্দিন, বলো কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ বলো, মেইনটেনেন্সের কি ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছ? হ্যাঁ স্যার, স্টাফ ইনভেস্টমেন্ট গুলো যে ট্রেনিং এর জন্য সেটা কমে যাবে, বেড়ে যাবে, কমে যাবে না, সেটা বেড়ে যাবে, বেড়ে যাবে। আর আর কি বলো? শোনা যাচ্ছে না। সালমান বলো, আর কোনো ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছ? স্যার ওই বিভিন্ন ডায়াগনস্টিক ইকুইপমেন্ট যেগুলো ইউজ করতে হবে, যেমন মেগার বা যে সমস্ত স্ট্রোবোস্কোপিক যন্ত্রগুলো, সেগুলো কস্টটা বেড়ে যাবে।
এবং ইকুইপমেন্টের কস্টটা বেড়ে যায়। ম্যানেজমেন্টকে বোঝানোর জন্য যে maintenance, সেটা ম্যানেজমেন্ট অনেক সময় মানে তারা বুঝতে পারে না এই কস্ট কতটা অ্যাকচুয়ালি সেভিং হচ্ছে, সেই ব্যাপারটা ম্যানেজমেন্টের কাছে অনেক সময় বোধগম্য হয় না। তাদের মনে হয় এটাতে হয়তো এক্সেসিভলি টাইম ওয়েস্ট হচ্ছে অথবা কস্ট বেড়ে যাচ্ছে, সেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, প্রিভেন্টিভ মেইনটেনেন্স, তার কিছু অ্যাডভান্টেজ আমরা দেখে নেব। প্রিভেন্টিভ মেইনটেনেন্সের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ কি, that the job of keeping the plant in good working order may be defined as maintenance। মানে মেইনটেনেন্স মানেটা কি, মানে হচ্ছে একটা প্ল্যান্টকে গুড ওয়ার্কিং কন্ডিশনে রেখে দেওয়া। We should prepare a schedule setting out the frequency of inspections and overhauls of each group of machines, and to devise some means of ensuring that regular maintenance is carried out। এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সের ব্যাপারটা বোঝো। এখানে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করার কারণটা একটাই, যে সমস্ত ইকুইপমেন্টসটা বা সমস্ত ওভারঅল প্ল্যানটা যেন একটা ভালো কন্ডিশনে থাকে, ওয়ার্কিং কন্ডিশনে সবসময় থাকে। তো সেটার জন্য প্রিভেন্টিভ মেইনটেনেন্সের একটা কতদিন অন্তর আমরা ইন্সপেকশনটা করব, কোন ইকুইপমেন্টে কোন পার্টে কদিন অন্তর ইন্সপেকশন করব, এবং কতদিন অন্তর সেই ইকুইপমেন্টটার ওভারহলিং এর প্রয়োজন আছে। ওভারহলিং মানে পুরো তার পার্টটাকে ডিসম্যান্টেল করে প্রত্যেকটা স্মল পার্টের মেইনটেনেন্স করা, এটাকে আমরা বলতে পারি ওভারহলিং। তাহলে যতগুলো ইকুইপমেন্ট ওই প্ল্যান্টের মধ্যে আছে তাদেরকে এরকম কিছু গ্রুপে ভাগ করে নিতে হবে, যে এতগুলো আমার ট্রান্সফরমার আছে, এতগুলো মোটর আছে, এতগুলো ফার্নেস আছে, ঠিক আছে, এতগুলো আমাদের কম্প্রেসার মেশিন আছে ইত্যাদি। বিভিন্ন মেশিনারি যেগুলো একটা প্ল্যান্টে থাকতে পারে, সেই ইকুইপমেন্টস গুলোকে ক্লাসিফাই করে নিতে হবে ফার্স্টলি গ্রুপ ওয়াইজ। তারপরে দেখতে হবে যে এই ইকুইপমেন্টের গ্রুপের এতদিন অন্তর মেইনটেনেন্সের দরকার, এতদিন অন্তর ইন্সপেকশনের দরকার, ঠিক আছে, কতদিন অন্তর মেইনটেনেন্সের দরকার, কতদিন অন্তর সেগুলোর রিপেয়ারিং এর দরকার, সেটার একটা প্রপার শিডিউল কিন্তু বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে, রেগুলার মেইনটেনেন্সের একটা শিডিউল বানিয়ে ফেলাটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের একটা অন্যতম অংশ। এবার সেই সিকোয়েন্স অনুযায়ী যেন ঠিকমতো হয়, কাজগুলো যেন ঠিকমতো হয়। এখন তো যে কোনো একটা কর্পোরেটে বা যে কোনো একটা ভালো প্ল্যান্টে তোমরা দেখতে পাবে এই যে সমস্ত ব্যাপারগুলো, মানে কতদিন অন্তর মেইনটেনেন্স করা উচিত, কতদিন অন্তর কোনো ইন্সপেকশন করা উচিত, কোনটা ডেলি করা উচিত, কোনটা উইকলি করা উচিত, এই সমস্ত কিছু একটা কম্পিউটারাইজড সার্ভারের মাধ্যমে করা সম্ভব। ঠিক আছে, একটা কম্পিউটারের মধ্যে বা একটা সার্ভারের মধ্যে এই সমস্ত ডেটা ইনপুট করে রাখা সম্ভব। ঠিক আছে, এবং সেখানে কিছু সফটওয়্যার থাকে, সেই কম্পিউটার বেসড একটা মনিটরিং সিস্টেম কিন্তু করা যায়। ঠিক আছে, কম্পিউটার বেসড একটা মনিটরিং সিস্টেম ডিজাইন করা যেতে পারে। সেই কম্পিউটার বেসড মনিটরিং সিস্টেমে কি করা হয় না, সমস্ত ইকুইপমেন্টের ডেটা প্রথমে ফিড করতে হবে, সমস্ত ইকুইপমেন্টের ডেটাটা ফার্স্টে ফিড করতে হবে। সেই কাজটা করতে হবে তাদেরকে, ডেটাগুলো ফিড করার দায়িত্ব কিন্তু যে প্ল্যান্টে যারা ওয়ার্কিং পার্সোনেল আছে তারাই তো জানে, ইকুইপমেন্টের ডেটা তারাই ফিড করে দেবে। এবার প্রত্যেকটা ইকুইপমেন্টের ডেটা সেখানে ফিড করা থাকলো, মেশিন ওয়াইজ সেখানে একদম মার্কিং করা থাকলো, একটা মোটরের ডেটা, একটা হচ্ছে ট্রান্সফরমারের ডেটা, একটা হয়তো কম্প্রেসারের ডেটা, ঠিক আছে, একটা হলো ফার্নেসের ডেটা ইত্যাদি। প্রত্যেকটা ইকুইপমেন্টের ভিত্তিতে একটা করে সেখানে মানে প্রত্যেকটা ইকুইপমেন্টের কিন্তু ডেটা, মানে অ্যাকচুয়াল কবে সেটা ইনস্টল হয়েছে, তার কি নেম প্লেট, তার কি ডিটেলস, সমস্ত কিছু কম্পিউটারে ইনপুট করা থাকে। ঠিক আছে, এবং তারপরে সেখানে একটা মানে এই কম্পিউটার বেসড সিস্টেমের মাধ্যমেই একটা শিডিউলও সেখানে তৈরি করা হলো। যেহেতু এটা কম্পিউটারাইজড সিস্টেম, সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে হয়তো কোনো মেশিনের যেগুলো ডেলি রুটিন যেগুলো ইন্সপেকশন করতে হবে, তার জন্য একটা করে ডেটা শিট তৈরি হয়ে গেল। এবং যারা অপারেটর থাকবে, যারা সেই ইনস্টলেশনে যারা কাজ করবে, সেই অপারেটরদের দায়িত্ব কি হবে, প্রত্যেক দিন সেই সমস্ত ডেটাগুলো, ধরো একটা ট্রান্সফরমারের যাবতীয় ডেটা আছে, মানে লোড কত, তার ভোল্টেজ কত আছে, তার ট্যাপ WTI রেটিং কত আছে, OTI রেটিং কত আছে, অয়েল লেভেল কত আছে ইত্যাদি যাবতীয় যা ডেটা, সেই সমস্ত ডেটাগুলোকে ওই কম্পিউটারের সিস্টেমের মধ্যে ইনপুট করার একটা জায়গা থাকে।
ঠিক আছে, এবার অপারেটর যারা আছে তাদের দায়িত্ব কি, তারা ডেলি যদি সেটা ঘন্টায় ঘন্টায় ইনপুট করতে হয় ঘন্টায় ঘন্টায় ইনপুট করবে, যদি বলে দিনে দুবার ইনপুট করতে হবে তাহলে তারা দিনে প্রত্যেকটা শিফটে একবার করে ইনপুট করতে হবে, এক একটা শিফটে একবার করে ইনপুট করবে। তাহলে এই যে দায়িত্বগুলো, এগুলো কম্পিউটারাইজড হওয়াতে একটা সুবিধা হচ্ছে কি, সেগুলোতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, সমস্ত কিছু একটা সার্ভারের মধ্যে থাকছে, সেগুলো হারিয়ে যাওয়ার কোনো চান্সেস থাকছে না। এবং এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। যখন কোনো একটা প্ল্যান্টে তোমরা যাবে, সেখানে যদি এরকম কম্পিউটার বেসড মনিটরিং কোনো সিস্টেম থাকে, সেখানে যদি কোনো রুটিন অ্যাক্টিভিটিস গুলো থাকে, সেগুলোকে রুটিন বেসিসে তোমাদেরকে ইনপুট করতে হবে। কোনো কোনো জিনিস হয়তো ডেলি থাকবে না, কোনোটা হয়তো সপ্তাহে একদিন করে ইনপুট করতে হয়, সেগুলো ইনপুট করবে। সপ্তাহে একদিন করে যে সমস্ত ডেটাগুলো ইনপুট করার সেগুলো করতে হবে। যেগুলো মান্থলি চেক করে ইনপুট করতে হয় সেগুলো মান্থলি করবে। যেগুলো হয়তো 6 মাসে একবার করতে হয় 6 মাসে করবে। এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় যা মেনটেনেন্স করা হলো, যদি কোনো বিশেষ কোনো মেনটেনেন্স করা হয় সেই ইকুইপমেন্টের ভিত্তিতে, সেই ইকুইপমেন্টের মেনটেনেন্সের যে সমস্ত ডিটেলসগুলো বা কোনো টেস্ট রিপোর্ট যদি থাকে, যদি কোনো স্পেশাল রিপোর্ট যদি থাকে, কোনো ইন্সপেকশন রিপোর্ট, হায়ার অথরিটি ইন্সপেকশন করে কোনো রিপোর্ট যদি দিয়ে থাকে, সেই সমস্ত কিছুকে কিন্তু ওই সার্ভারের মধ্যে আপলোড করে রাখারও জায়গা থাকবে। তাহলে এই সমস্ত ব্যাপারটা কম্পিউটার বেসড একটা সার্ভারে থাকাতে অনেক সুবিধা হবে কি, সেটা পরবর্তী ক্ষেত্রে ট্র্যাক করতে অনেক সুবিধা হবে এবং সমস্ত ব্যাপারটা কিন্তু একটা এফোর্টলেস ওয়েতে অ্যাজ ওয়েল অ্যাজ এরর ফ্রি ম্যানারে চলবে, মানে কোনো ভুল হওয়ার চান্সেস কিন্তু অনেকটা কমে যাবে। তো এটা হচ্ছে এখনকার দিনে বিভিন্ন প্ল্যান্টে রুটিন মেনটেনেন্স বা প্রিভেন্টিভ মেনটেনেন্স, এগুলোর জন্য এই একটা টেকনিক বর্তমান দিনে ফলো করা হয়। ঠিক আছে, এটা প্রিভেন্টিভ একটা মেনটেনেন্সের কিছু বা রেগুলার মেনটেনেন্সের কিছু টেকনিক যেটা এখন ফলো করা হচ্ছে। এবার হচ্ছে একটা ওয়েল প্ল্যান্ড স্কিম ফর প্রিভেন্টিং মাইনর ফল্টস ফ্রম ডেভেলপিং ইনটু মেজর ব্রেকডাউনস and also enable the probable faults to be rectified at suitable times। মানে এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সের মধ্যে একটা প্রপার প্ল্যানিং করে একটা শিডিউল তৈরি হবে বা একটা স্কিম তৈরি হবে। ঠিক আছে, কি স্কিম তৈরি করবে, যাতে করে কোনো মাইনর ফল্ট যদি থাকে সেখান থেকে যেন পরবর্তী ক্ষেত্রে কোনো মেজর ফল্ট ডেভেলপ না করে, এবং মাইনর ফল্ট যদি থেকে থাকে সেটাকে অ্যাট অ্যান আর্লি স্টেজ যেন রেকটিফাই করা যায়। ঠিক আছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্সের একটা সুবিধা যে হয়তো দেখলে যে বিডিবিটা কোনো ট্রান্সফরমারের ব্রেকডাউন ভোল্টেজ, যেটা ব্রেকডাউন ভোল্টেজের মানটা যতটা থাকার কথা তার থেকে একটু কমেছে। ফর এক্সাম্পল আমি যদি বলি 60 কেভি পার 2.5 সেন্টিমিটার যদি থাকার কথা, সেটা হয়তো বাকিরা কি কেউ স্যারের কথা শুনতে পাচ্ছিস? না রে, আমি ভাবলাম যে আমি শুনতে পাচ্ছি না। আমার নেটওয়ার্ক চলে আমার অবস্থা তো भाई मुझे भी तो सुनाई नहीं दे रहा, तब से सोच रहे का जो मेरा फोन खराब हो गया का। हाँ हाँ अजय ठीक है रिकॉर्ड हो रहे हैं, चल लोड कर। ठीक ठीक স্যারই লেফট করে গেল। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। এবার পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে পাওয়ার ফেলিওর হওয়ার জন্য এটা হলো।
আমি এটাই বলতে চাইছিলাম যে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের মধ্যে মানে একটা একটা প্ল্যানিং করা একটা শিডিউল থাকবে, এবং সেই ওয়েল প্ল্যানিং শিডিউলের মাধ্যমে কি হবে, কোনো একটা ফল্ট প্রাথমিক পর্যায়ে আইডেন্টিফাই করা সম্ভব হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে কোনো বড় ফল্ট না হয়। যেমন এই ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ব্রেকডাউন ভোল্টেজ, এটাকে রেগুলারলি যদি মনিটর করা হয়, সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফরমারের ভেতরে ইন্টারনাল শর্ট সার্কিট হয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেটা অনেকাংশেই রিমুভ করা যাবে। ঠিক আছে, তো এইভাবে কোনো ফল্টকে ইনিশিয়াল পর্যায়ে আইডেন্টিফাই করলে তার থেকে পরবর্তী ক্ষেত্রে যে একটা দীর্ঘমেয়াদী একটা ফল্ট, মানে একটা মেজর একটা ফল্ট, সেটা হওয়ার চান্সকে অনেকটাই রিমুভ করা যাবে। পরবর্তী দিনে আমি যে আরো যে টেকনিক্স গুলো আছে বা আরো যে পয়েন্টস গুলো আছে সেগুলো ডিসকাস করবো এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সের সংক্রান্ত। আজকে এই ডিসকাশন এই পর্যন্ত আমি রাখলাম প্রিভেন্টিভ মেইনটেনেন্সের। এর মধ্যে কোনো কারো ডাউট আছে? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। এই মেইনটেনেন্স, যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স যেটা বলা হচ্ছে, তার মধ্যে কোনো ডাউট যদি কারো থাকে বলতে পারো। না স্যার। ঠিক আছে।